যত শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ। কেন হচ্ছে? ছাত্ররা লেখাপড়া করতে যায় কিন্তু সেখানে চলে হল দখলের রাজনীতি। কোন ছাত্র সংগঠন কয়টা হল দখলে রাখবে, সেখানে চলে অস্ত্রের ঝনঝনানি। এই শিক্ষা ব্যবস্থার জন্য কি আমরা আমাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ে পাঠাতে পারি? একজন দলীয় ভিসি যখন ওই সম্মানিত চেয়ারটাই অধিষ্ঠিত হন, তখন তিনি তার দলের লোক ছাড়া আর কাউকে যোগ্য হিসাবে তিনি খুঁজে পান না। এটা সংস্কার হওয়া দরকার। এই উপমহাদেশের হাতেম তাই খ্যাত হাজী মোহাম্মদ মহসিন, উনি মুসলমানদের শিক্ষার উন্নতিতে অগ্রগতির জন্য তার বিশাল সম্পত্তি ওয়াকফ করে দিয়েছিলেন। ইংরেজদের পরিকল্পনা ছিল যে এদেশে তাদের একটা সেবাদাস, একটা দালাল শ্রেণী তৈরি করবে, যাদের মাধ্যমে এই উপমহাদেশকে স্বাধীনতার স্বাদ থেকে তারা, স্বাধীনতা প্রাপ্তি থেকে তারা বঞ্চিত করবে। বিভক্ত করো এবং শাসন করো, এই নীতি তারা অবলম্বন করেছে। ওয়ারেন হেস্টিংস যে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, সেই মাদ্রাসার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে 27 জন খ্রিস্টান ধর্মগুরু বা পাদ্রী তারা ছিল এই মাদ্রাসার পরিচালক। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আয়োজিত 35তম বার্ষিক তাবলীগ ইজতেমার সম্মানিত সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, আহলে হাদিস আন্দোলন ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দায়িত্বশীল কর্মী ও সুধীবৃন্দ, আজকে সংক্ষিপ্ত পরিসরে আমাদের আলোচনার বিষয় হলো শিক্ষা সংস্কারে আমাদের করণীয়। 1757 সালে পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতার সূর্য যখন অস্তমিত হয়েছিল, তারপর এদেশে উড়ে এসে জুড়ে বসা বণিকের ছদ্মবেশে অনুপ্রবেশকারী ইংরেজরা পলাশীর পতনের মধ্য দিয়ে তারা রাতারাতি এদেশের কর্তা ব্যক্তিতে পরিণত হয়েছিল। যখন এদেশের শাসন কর্তৃত্বে ইংরেজরা আসীন হলো, তখন তারা ক্ষমতায় এসে শুধু এই বাংলা, বৃহৎ বাংলায়, বাংলা প্রদেশে 80,000 তারা ছোট বড় মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। অর্থাৎ ইসলামী শিক্ষাকে, শিক্ষার আলোকে নির্বাপিত করার জন্য, মুসলমানরা যেন কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে না পারে, সেই জন্যেই শুধু বাংলা প্রদেশে বা বৃহৎ বাংলায় শুধু তারা 80,000 মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। আমরা আরও জানি যে মুসলমানদের শিক্ষার উন্নয়নের জন্য 1806 সালে এই উপমহাদেশের হাতেম তাই খ্যাত হাজী মোহাম্মদ মহসিন, উনি মুসলমানদের শিক্ষার উন্নতিতে অগ্রগতির জন্য তার বিশাল সম্পত্তি ওয়াকফ করে দিয়েছিলেন। 1831 সালের হিসাবে যেই অঙ্কের পরিমাণ ছিল 7.5 লাখ টাকা, মানে সেই সময় 7.5 লাখ টাকা মানে এখন অনেক টাকা। হাজী মোহাম্মদ মহসিনের সম্পূর্ণ অর্থ মুসলমানদের শিক্ষার উন্নতি অগ্রগতিতে তিনি অফ করে দিয়ে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে ইংরেজরা সেই অফকৃত সম্পত্তিতেও তারা এটাকে নানাভাবে ভিন্ন খাতে প্রবাহ করার চেষ্টা করেছে এবং মুসলমানদের উন্নতিতে, শিক্ষাতে যেন এটি ব্যয়িত না হয়, সেই জন্য তারা নানা তালবাহানা করে তাদের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেগুলো তারা কাজে লাগিয়েছে। প্রথম থেকেই ইংরেজদের পরিকল্পনা ছিল যে এদেশে তাদের একটা সেবাদাস, একটা দালাল শ্রেণী তৈরি করবে, যাদের মাধ্যমে এই উপমহাদেশকে স্বাধীনতার স্বাদ থেকে তারা,
স্বাধীনতা প্রাপ্তি থেকে তারা বঞ্চিত করবে। এই জন্য 1757 থেকে 1837 সালের মধ্যে ইংরেজরা তাদের চিন্তা চেতনায় শিক্ষা দীক্ষায় এই উপমহাদেশে এমন একটি দালাল শ্রেণী সৃষ্টি করতে সমর্থ হয়েছিল যারা চিন্তা চেতনায় শিক্ষা দীক্ষায় তাদের মুখপাত্রের ভূমিকা পালন করেছিল। 1835 সালে লর্ড মেকলে এই কথাটাই উনি বলেছিলেন যে উই মাস্ট অ্যাট প্রেজেন্ট ডু আওয়ার বেস্ট টু ফর্ম এ ক্লাস who may be interpreters between us and millions whom we govern, a class of persons, Indians in blood and color, but English in taste, opinions, morals and intellect. আমরা বর্তমানে অবশ্যই আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা নিয়োজিত করব এমন একটি শ্রেণী সৃষ্টির লক্ষ্যে যারা আমাদেরও এবং আমাদের শাসিত লক্ষ লক্ষ প্রজাসাধারণের মধ্যে তারা ব্যাখ্যাতা হিসাবে কাজ করবে, যারা রক্তে ও রঙে হবে ভারতীয় কিন্তু রুচিতে চিন্তা চেতনায় নৈতিকতায় ও বুদ্ধিবৃত্তিতে হবে ইংরেজ। অর্থাৎ 1835 সালে লর্ড মেকলে এদেশে যে ইন্টারপ্রিটার্স বলে যেটি বোঝাতে চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, তিনি বলেছেন এখানে ইন্টারপ্রিটার্স বলতে আসলে তারা দালাল শ্রেণী তৈরি করতে চেয়েছিল যারা তাদের মুখপাত্রের ভূমিকা পালন করবে, তাদের চিন্তা চেতনা তারা লালন করবে এবং মুসলমানদেরকে এর মাধ্যমে তাদের ন্যায্য অধিকার তাদের শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত করা হবে। এরই মধ্যে আপনারা জানেন যে উপমহাদেশে ইংরেজদের আগমনের আগে থেকেই ফার্সি ছিল রাষ্ট্রীয় ভাষা, কিন্তু হঠাৎ করে 1837 সালে ইংরেজরা ঘোষণা দিল যে অফিস আদালতের ভাষা এখন ফার্সির পরিবর্তে ইংরেজি হবে। এই হঠাৎ মুসলমানদের উপরে যেন বজ্রপাত হলো। তারা যখন হঠাৎ করে ইংরেজি ভাষা ঘোষণা দিল অফিস আদালতের ভাষা, অনেক মুসলমানরা তারা কর্মহীন হয়ে পড়ল, তাদের চোখে তারা অন্ধকার দেখতে থাকলো। এরকম একটি পরিস্থিতিতে তারা সর্বদিক দিয়ে ইংরেজরা চেষ্টা করেছে এদেশের মুসলমানদের, এদেশের মানুষের স্বাধীনতাকে অবদমিত করার জন্য তারা এখানে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, বিভক্ত করো এবং শাসন করো, এই নীতি তারা অবলম্বন করেছে। মজার ব্যাপার হলো যে 1780 সালে ওয়ারেন হেস্টিংস যে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, সেই মাদ্রাসার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে 27 জন খ্রিস্টান ধর্মগুরু বা পাদ্রী তারা ছিল এই মাদ্রাসার পরিচালক। চিন্তা করা যায় এভাবে মুসলমানদের মধ্যে তারা বিভক্তি সৃষ্টি করে মুসলমানদেরকে অবদমিত করে রাখার জন্য নানা রকমের চেষ্টা তারা চালিয়েছে। এরপর 1947 সালে এদেশ থেকে ইংরেজরা বিদায় নিয়েছে, ভারত উপমহাদেশ স্বাধীনতা লাভ করেছে, স্বাধীনতার নতুন সূর্যোদয় হয়েছে। এরপর পাকিস্তান সৃষ্টি হয়েছে, সেখান থেকে বাংলাদেশ পরবর্তীতে 1971 সালে স্বাধীন হয়েছে। কিন্তু 71 সালের পরেও যারা ক্ষমতায় এসেছেন এবং তার পরবর্তীতে এসেছেন আসলে ইসলামের প্রতি তারা খুব কমই ভ্রুক্ষেপ করেছেন। এদেশের 90% মুসলমানদের আকীদা এবং বিশ্বাসের আলোকে প্রণীত কোনো শিক্ষা কারিকুলাম এ পর্যন্ত অদ্যাবধি প্রণীত হয়নি। বিশেষ করে কুদরতি খুদা শিক্ষা কমিশন, যে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয়েছিল, সেটি ইসলামী শিক্ষার মর্মমূলে কুঠারাঘাত করা হয়েছে। সুতরাং আজকে নতুনভাবে আবার বাংলাদেশ নতুন একটি পরিস্থিতিতে, নতুন একটি অবস্থায় আমরা উপনীত হয়েছি, বলা হচ্ছে নতুনভাবে আমরা স্বাধীন হয়েছি। সুতরাং আজকে সর্বাগ্রে যে জিনিসটি প্রয়োজন সরকারের, সেটি হচ্ছে এই 90% মুসলমানের দেশে তাদের ঈমান এবং আকীদার সাথে সঙ্গতিপূর্ণ পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা, যেটি তাদের ঈমান আকীদার সাথে সামঞ্জস্যশীল হবে, সে ধরনের একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা। আমরা যতই দাবি করি না কেন, নির্বাচন দিতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে, বিভিন্ন সংস্কারের কথা বলছি, কিন্তু আমাদের সর্বাগ্রে যে সংস্কারের প্রতি গুরুত্ব আরোপ করা দরকার, যে দাবিটি জোরালোভাবে তোলা দরকার, সেটি হচ্ছে শিক্ষার আমূল সংস্কার করতে হবে। কারণ ব্রাহ্মণ্যবাদী বিভিন্ন চিন্তা চেতনা যারা শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা কারিকুলাম প্রণয়নে এতদিন অধিষ্ঠিত ছিলেন, তারা আমাদের ঈমান আকীদা থেকে আমাদেরকে বঞ্চিত রেখেছে। সেখানে নানা রকমের হিন্দুয়ানি সংস্কৃতি, তাদের বিশ্বাস গল্পের ছলে নানাভাবে সিলেবাসে অন্তর্ভুক্ত করেছে। সুতরাং এগুলোকে আজকে আমাদের এই তাবলিগ ইজতেমা থেকে আমরা দাবি জানাবো যে পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা ব্যবস্থা এদেশে চালু করতে হবে, তবেই আমাদের ঈমান এবং আকীদা হেফাজত হবে। নাহলে শিক্ষা ব্যবস্থার যদি আমল সংস্কার না করা যায়, সেখানে যে শিরক এবং বিদআত আছে সেগুলোকে যেন উৎখাত না করা যায়, কুসংস্কার রয়েছে সেগুলোকে যেন উৎখাত না করা যায়, তাহলে কিন্তু সত্যিকার অর্থে আমাদের দেশে আমরা আমাদের কাঙ্ক্ষিত শিক্ষা লাভ করতে পারবো না।
এই জন্য আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ তাজদিদে মিল্লাত বা সমাজ সংস্কারের ক্ষেত্রে যে তিনটি বিষয়কে প্রাধান্য দিয়েছে, সবচেয়ে গুরুত্ব প্রদান করেছে, তার মধ্যে প্রথমে আছে শিক্ষা সংস্কার। সুতরাং শিক্ষাকে সংস্কার করে আমাদের ঈমান এবং আকীদার সাথে সাযুজ্যপূর্ণ একটি পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা চালু করা আমাদের সময়ের অনিবার্য দাবি। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমরা যদি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়গুলোর দিকে খেয়াল করি, তাহলে সেখানে দেখব যে সেখানে ছাত্ররা লেখাপড়া করতে যায়, কিন্তু সেখানে চলে হল দখলের রাজনীতি। কোন ছাত্র সংগঠন কয়টা হল দখলে রাখবে, সেখানে চলে অস্ত্রের ঝনঝনানি। একটা দলবাজ ছেলে সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েও একটা পৃথক রুম নিয়ে সে থাকতে পারে, কিন্তু একটা সাধারণ ছাত্র যে কোনো দলের সাথে সম্পৃক্ত নয়, সে কিন্তু হলে সিট বরাদ্দ পায় না। এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। সামান্য কারণে দুই দল অস্ত্র নিয়ে রক্তাক্ত সংঘর্ষে লিপ্ত হয়। যে গরিব কৃষক মধ্যবিত্ত শ্রেণী তার সন্তানকে উচ্চ শিক্ষা দেওয়ার জন্য, তার সন্তানকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের সেই সবুজ চত্বরে তাদেরকে প্রেরণ করে, সেখানে তার কলিজার টুকরা সন্তানটি এই প্রচলিত রাজনীতি দলাদলির এই ছাত্র ব্যবস্থায় এবং শিক্ষা ব্যবস্থায় তারা সাদা কাফনে মুড়ে লাশ হয়ে সেই নয়নের পুত্তলি পিতামাতার সে বাড়িতে এসে ফিরে। এই শিক্ষা ব্যবস্থা কি কোনোদিন কোনো সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা হতে পারে? এই শিক্ষা ব্যবস্থার জন্য কি আমরা আমাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ে পাঠাতে পারি? কখনো আমরা পাঠাতে পারি না। এটার পরিবর্তন হওয়া দরকার। বিশ্ববিদ্যালয় হবে সর্বোচ্চ, সেখানে পাঠদান, সেখানে জ্ঞান গবেষণা হবে, সেখানে মেধাভিত্তিক ছাত্র নেতৃত্ব চলবে। যারা মেধাবী ছাত্র তাদেরকে তারা নেতৃত্বে আসন হবে। কিন্তু আমরা দেখি কি বিশ্ববিদ্যালয়গুলোতে সবচেয়ে মেধাহীন ছাত্র যারা, তারা ছাত্র সংগঠনগুলোর তারা দায়িত্বে আসীন থাকে। ছাত্র সংগঠনগুলোর দায়িত্বে থাকার জন্য তারা বারবার ড্রপ দেয়, ইয়ার ড্রপ দিয়ে তারা ছাত্রত্ব শেষ হয়ে যায়, বিয়ে করে ৩-৪ সন্তানের বাবা হয়ে যায়, তারপরেও ছাত্র নেতৃত্বের দায়ভার তাদের কাছ থেকে দূর হয় না। এই হচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। আর যদি আমরা শিক্ষক নিয়োগের কথা সেখানে বলি, যিনি ভিসি হন, যেহেতু নিরপেক্ষ কোনো শিক্ষিত এবং নিরপেক্ষ লোক ভিসি হিসাবে নিয়োগ পান না বর্তমান কাঠামোতে, সঙ্গত কারণে যখন তিনি একটি দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বা একটি দল কর্তৃক তিনি ভিসি নির্বাচিত হন, সঙ্গত কারণে তার দলের যদি একজন অযোগ্য হয় তাকে তিনি নিয়োগ দিতে বাধ্য হন। সর্বোচ্চ ভালো রেজাল্ট নিয়েও শিক্ষক হতে পারে না বিশ্ববিদ্যালয়ের, কিন্তু কম রেজাল্ট নিয়েও এই দলীয় লেজুর বৃত্তির কারণে সে কি হয়, শিক্ষক হয়। আমাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে এই ব্যাপারে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার জন্য এক স্যারের কাছে আমি নিজে গেলাম, এক স্যারকে বললাম আমার রেজাল্ট আনুষঙ্গিক বিষয় বললাম, তখন সেই স্যার বলছেন যে আমরা তো রেজাল্ট দেখব না, আমরা দেখব আমাদের দলের লোককে। নাউজুবিল্লাহ। চিন্তা করেন, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরের মুখের কথা, আমার নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতায় বলছি। সুতরাং যখন একজন এই দলীয় লেজুর বৃত্তির মাধ্যমে একজন দলীয় ভিসি যখন ওই সম্মানিত চেয়ারটাই অধিষ্ঠিত হন, তখন তিনি তার দলের লোক ছাড়া আর কাউকে যোগ্য হিসাবে তিনি খুঁজে পান না। এটা সংস্কার হওয়া দরকার। যদি সর্বোচ্চ বিদ্যাপীঠের এই অবস্থা হয়, সেখানে যদি দলীয় ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাহলে আমার আপনার সন্তানরা সেখানে কি শিক্ষা অর্জন করতে যাবে এবং তাদের কাছে কি শিক্ষা অর্জন করবে? অথচ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে সেখানে শিক্ষক নিয়োগ হওয়া দরকার মেধার ভিত্তিতে। প্রয়োজনে লিখিত পরীক্ষা হবে, মৌখিক হবে, ক্লাস ডেমো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তিনিও এই প্রস্তাবনাগুলো দিয়েছেন, কিন্তু এগুলো কিন্তু কোনো কিছুরই প্রতিফলন আমরা শিক্ষার সর্বোচ্চ স্তরগুলোতে আমরা দেখতে পাই না। সুতরাং শিক্ষার সর্বোচ্চ পর্যায়েগুলোতে আজকে যেভাবে দলবাজ লোকেরা যে কোনো প্রত্যেকটা সরকারের সময়তে, বর্তমান তো ভিন্ন পরিস্থিতিতে এসেছে, সবসময় কিন্তু দলীয় এসব যারা দলবাজ তারা ভিসি নিযুক্ত হন এবং তারা দলীয় গণ্ডির বাইরে তারা আর কিন্তু কোনো কিছুই তারা যেতে পারেন না। সেই জন্য আমাদের দাবি থাকবে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেমন মেধাভিত্তিক ছাত্র নেতৃত্ব প্রবর্তন করতে হবে, তেমনিভাবে সেখানে নির্দলীয় এবং যোগ্য ব্যক্তিদেরকে ভিসি নিযুক্ত করতে হবে। বহু যোগ্য শিক্ষক বিশ্ববিদ্যালয়ে থাকেন, তারা ভিসি হতে পারেন না, অথচ অযোগ্য শিক্ষকদেরকে ভিসি নিযুক্ত করা হয় বর্তমান ব্যবস্থাপনায়। এই ব্যবস্থায় অবশ্যই অপনোদন হওয়া দরকার। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা দাবি জানাবো
যে আমাদের যারা মেয়েরা রয়েছে, আমাদের বোনেরা রয়েছে, তারাও শিক্ষা অর্জন করবে। তাদেরকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করা যাবে না, তাদেরকে চার দেয়ালের মধ্যে আটকে রাখা যাবে না। তারা দ্বীনি জ্ঞান অর্জন করবে, বৈষয়িক জ্ঞান অর্জন করবে, কিন্তু তাদের জন্য শিক্ষার নিরাপদ পরিবেশ প্রয়োজন সৃষ্টি করতে হবে এবং তাদের জন্য পৃথক শিক্ষালয়, পৃথক বিশ্ববিদ্যালয়, পৃথক স্কুল, কলেজ, মাদ্রাসা এগুলো প্রতিষ্ঠা করতে হবে, যাতে তাদের মধ্যেও যে প্রতিভা রয়েছে তাদের সেই প্রতিভাগুলোকে কাজে লাগাতে হবে। তারা যেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো যোগ্য উত্তরসূরি হিসেবে গড়ে উঠতে পারে, সেই জন্য তাদেরকে অবশ্যই শিক্ষার আলো থেকে বঞ্চিত রাখার কোনো সুযোগ নেই। কারণ কোরআন এবং হাদিসের কোনো একটি নস, একটি দলিল আপনি পাবেন না যেখানে নারীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে। সুতরাং শিক্ষা একটি মৌলিক অধিকার, সেই অধিকার তাদেরকে অবশ্যই সেই অধিকার দিতে হবে। এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার করার জন্য যুগোপযোগী এবং মানসম্মত সিলেবাস প্রণয়ন করতে হবে। বিগত সময়ে যেভাবে শিক্ষা সিলেবাস ছিল সেগুলোকে আমূল পরিবর্তন করে, আমি আগে যে বিষয়টি বললাম, আমাদের ঈমান এবং আকীদার সাথে সামঞ্জস্য রেখে সিলেবাস প্রণয়ন করতে হবে। কারণ 90% আমরা এদেশের অধিবাসী যারা, তারা হচ্ছে মুসলমান। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে দেখুন যারা মেধাবী, দেশের অনেক বিজ্ঞানী রয়েছে, দেশে তারা উপযুক্ত পরিবেশ না পেয়ে আজকে মেধা পাচার হয়ে যাচ্ছে। তারা বিদেশে রিসার্চ সেন্টারগুলোতে তারা গবেষণা করছে সেখানে, কিন্তু দেশে তাদেরকে কাজে লাগানো হচ্ছে না। সেই সমস্ত বিজ্ঞানীদেরকে ফিরিয়ে নিয়ে এসে শিক্ষা এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রযুক্তিগত ক্ষেত্রেও আমাদেরকে উন্নতি করতে হবে। কারণ এই একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অবশ্যই প্রযুক্তিকে কাজে লাগাতে হবে এবং প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে শিক্ষাকে ক্ষেত্রে প্রযুক্তিকে ব্যবহার করে আমাদেরকে দক্ষ মানব শক্তি গড়ে তুলতে হবে। তবে আমরা সত্যিকার অর্থে এদেশকে নেতৃত্ব দেওয়ার, এদেশের কাণ্ডারি হওয়ার এবং এদেশের ঘুরে ধরা সমাজকে সংস্কার করার জন্য যোগ্য বিবেচিত হতে পারব। স্ট্যানলি হল যে কথাটি বলেছেন যে ইফ ইউ টিচ দেম দ্য থ্রি রিডিং, রাইটিং অ্যান্ড arithmetic and do not fourth religion, they are sure to become the fifth rascal. যদি শিক্ষার্থীদেরকে লেখাপড়া এবং গণিত শিক্ষা দেওয়া হয় কিন্তু যদি ধর্ম বা নৈতিকতা শিক্ষা না দেওয়া হয় তাহলে তারা দুষ্ট প্রকৃতির হয়ে গড়ে উঠবে। সুতরাং আজকে যত বড় শিক্ষিত সে তত বড় দুর্নীতিবাজ, সে কোটি কোটি হাজার হাজার টাকা দেশের টাকা প্রচার করে, এগুলো একটা তো মূর্খ লোক করে না। একটা আমার দেশের কৃষক যারা এদেশের অর্থনীতির মূল ভিত্তি, তারা তো এইসব দুর্নীতি করে না। যত শিক্ষিত তত বড় দুর্নীতিবাজ। কেন হচ্ছে? এই বর্তমান শিক্ষা ব্যবস্থার কারণে হচ্ছে। যদি এই শিক্ষা ব্যবস্থাকে আমল পরিবর্তন না করা যায় তাহলে এই দুর্নীতি, এই লুটপাট কিন্তু কখনো বন্ধ হবে না। আমার আপনার সাধারণ কৃষকের ট্যাক্সে তারা এদেশে রাজনীতি করে, তারা এদেশে দল চালায়, অথচ তাদের রাজনীতিবিদদের সন্তানরা কিন্তু এদেশে লেখাপড়া করে না, তারা লেখাপড়া করে সব বিদেশে। আর যত পরস্পর আমাদের এই ছাত্র রাজনীতির নামে দলাদলি করে মারা যায় আমাদের সন্তান, আপনার ভাই, আমার ভাই, আরেকজনের ভাই, নিজের সন্তান মারা যায়, এই ব্যবস্থা তো দীর্ঘদিন যাওয়া যেতে পারে না। যদি এই ব্যবস্থা চলতে থাকে তাহলে এই দেশের শিক্ষা ব্যবস্থায় কখনো পরিবর্তন হবে না এবং এই শিক্ষা কারিকুলামের মাধ্যমে আমরা কখনো কাঙ্ক্ষিত শিক্ষা অর্জন করতে পারবো না। হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এই জন্য 1998 সালে আহলে হাদিস আন্দোলনের উদ্যোগে 1998 সালে সর্বপ্রথম, আমার জানা মতে আহলে হাদিসদের মধ্যে প্রথম আহলে হাদিস মাদ্রাসা শিক্ষা বোর্ড গঠন করা হয় এবং 2019 সালের 10 জানুয়ারি হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড নামে এই শিক্ষা বোর্ড আমাদের মধ্যে কাজ করে যাচ্ছে। উদ্দেশ্য হচ্ছে আহলে হাদিস আন্দোলন তাজদিদে মিল্লাত এর যে মহান কর্মসূচিকে হাতে নিয়েছে সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা সংস্কারের উপরে যে গুরুত্ব আরোপ করেছে, সেই শিক্ষা সংস্কার আন্দোলনের গুরুত্বপূর্ণ অর্গান হিসাবে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে 160টি প্রতিষ্ঠান এই শিক্ষা বোর্ডের অধীনে অধিভুক্ত হয়েছে এবং আপনারা জানেন যে আমরা শিক্ষা সিলেবাস, পাঠ পরিকল্পনা এগুলো প্রণয়ন করেছি। খুব অল্প সময়ের ব্যবধানে আমরা ক্লাস 5 পর্যন্ত মোটামুটি বেশ কিছু আমরা বই, প্রায় 50-এর ঊর্ধ্বে আমরা বই প্রকাশ করতে সক্ষম হয়েছি। স্বল্প সময়ে এই বইগুলো বাংলাদেশের মুসলমানদের কাছে যে পরিমাণ সাড়া জাগিয়েছে এটা আমাদের কল্পনার বাইরে। এটার একটি উদ্দেশ্য যে এই বইগুলো দেখবেন, যদি কোনো কবিতা আমরা সিলেক্ট করি, কোনো গল্প সিলেক্ট করি, সবগুলোতেই কিন্তু আমরা আমাদের চিন্তা করেছি আমাদের সন্তানদের ঈমান কিভাবে হেফাজত হবে, আমাদের আকীদা কিভাবে হেফাজত হবে, সেই বিষয়টা কিন্তু আমরা খেয়াল রেখেছি। যেমন 4র্থ শ্রেণীর বাংলা বই এবার আমরা নতুন বের করেছি। সেখানে দেখবেন যে একসময় সোনারগাঁয়ে শরফুদ্দিন আবু তাওয়ামা
তিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের মানের একটি প্রতিষ্ঠান ছিল। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এখানে ছাত্ররা লেখাপড়া করার জন্য আসতো। এসব ইতিহাস ঐতিহ্য আমাদের সন্তানদেরকে জানতে দেওয়া হয় না। আজকে নওগাঁর ধামইরহাটে সেখানে মাহি সন্তোষ সেখানে বিশ্ববিদ্যালয় তাকিউদ্দিন আল আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বাঘাতে সেখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। এই সমস্ত ইতিহাসগুলো চাঁপাইনবাবগঞ্জের দার্সবাড়ি শিবগঞ্জে সেখানে বিশ্ববিদ্যালয় ছিল। এই ইতিহাসগুলো আমাদের সন্তানদেরকে জানতে দেওয়া হয় না। আমরা আমাদের শিক্ষা হাদিস ফাউন্ডেশন প্রকাশিত ৪র্থ শ্রেণীর বাংলা বই গল্পের মাধ্যমে এই জাতীয় বিষয়গুলোকে আমরা অন্তর্ভুক্ত করেছি। আমরা প্রত্যেকটি কবিতা বা গল্প সেখানে সিলেক্ট করার সময় চিন্তা করি যে এই গল্প বা এই কবিতার মাধ্যমে আমার সন্তান, আপনার সন্তান, লক্ষ লক্ষ শিক্ষার্থী, কোটি কোটি শিক্ষার্থী তারা কি মেসেজ পাবে, তারা যেন সুন্দর একটা মেসেজ পায়, সেই বিষয়টা কিন্তু আমরা খেয়াল রাখি। কবিতার মধ্যে হাট্টিমাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, এই ধরনের আজে বাজে নিরর্থক অর্থহীন এই ধরনের কোনো কবিতা কিন্তু হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড প্রকাশিত বইগুলোতে অন্তর্ভুক্ত করা হয় না। অর্থাৎ সার্বিক সংস্কার, বাংলা সাহিত্য হোক, আরবি হোক, প্রত্যেকটা জায়গায় যেন বিশুদ্ধ আকীদা সেখানে লালন করা হয়। মুসলমানরা তাদের ইতিহাস ঐতিহ্য যেন জানতে পারে, সেই বিষয়গুলোকে আমরা সর্বোচ্চ খেয়াল রাখার চেষ্টা করি। এই জন্য অল্প সময়ের মধ্যেই কিন্তু হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড যথেষ্ট মানুষের কাছে তার হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের কার্যক্রম এবং হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড প্রকাশিত বইগুলো মানুষের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতা অর্জন করেছে। আজকে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির মাধ্যমে আমরা যারা কর্মজীবী মানুষ তারাও যেন দিনের আলো থেকে বঞ্চিত না থাকে, সেই জন্যে তাদেরকে দিনই শিক্ষার আলোয় আলোকিত করার জন্য অনলাইন ভিত্তিক ডিপ্লোমা কোর্স ইন ইসলামিক স্টাডিজ 1 বছর মেয়াদি সহ 6 মাস 3 মাস মেয়াদি বিভিন্ন ধরনের কোর্স আমরা সেখানে চালু করেছি। যারা ব্যস্ত কর্মজীবী সময় পান না, তারা অনলাইনের মাধ্যমে এই ধরনের ক্লাসগুলো থেকে আপনারা উপকৃত হতে পারেন। সর্বোপরি আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থায় দিন এবং দুনিয়ার সমন্বয় থাকবে। যেমন সূরা বাকারার 201 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, যেটি আমরা সবসময় দোয়া করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি করতেন, দুনিয়াতে হাসানা এবং পরকালেও হাসানা। সুতরাং দিন এবং দুনিয়ার শিক্ষা হতে হবে। যদি শুধু আমার দেহের উন্নয়নের জন্য, আমার বৈষয়িক উন্নয়নের জন্য যদি শিক্ষা হয়, তাহলে সেই শিক্ষা আল্লামা ইকবালের ভাষায় হচ্ছে সেটি হবে একটি বিষধর সর্প, যেটি আমাকে দংশন করবে। এই জন্য দেহ এবং আত্মার উন্নয়ন যেন হয়, সেই সব দেহ এবং আত্মার উন্নয়নের জন্য দিন এবং দুনিয়ার সমন্বিত একটি শিক্ষা ব্যবস্থা এদেশে প্রবর্তন করা সময়ের আশু দাবি। যেহেতু দেশ পরিবর্তিত হয়েছে, এখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে, তাদের কাছে আমরা আজকের ইস্তেফা থেকে জোর দাবি জানাতে চাই যে প্রকৃত পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা ব্যবস্থা এদেশে চালু করতে হবে। এদেশে প্রত্যেকটা সন্তান যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতে পারে। আমরা ডাক্তারি পাশ করি, ইঞ্জিনিয়ার পাশ করি, মাস্টার্স পাশ করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানি না। আমরা বিশুদ্ধভাবে কোরআন পড়তে জানি না। একজন মুসলমান সন্তান তার পিতার জানাজা পড়াতে জানে না। এইভাবে তো চলতে পারে না। অবশ্যই ইসলাম ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো সমস্যা নাই, মূল লক্ষ্য থাকবে তাওহীদ, রিসালাত এবং আখিরাত। এই লক্ষ্যকে সামনে রেখে যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারি, তাহলে ইনশাআল্লাহ এদেশে একদিন বিপ্লব সাধিত হবে। এবং আমরা যে ইসলামী খেলাফতের কথা বলছি, এই ইসলামী খেলাফত একদিন সে ইসলামী খেলাফত অবশ্যই প্রতিষ্ঠিত হবে। সেই দিনের প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ রাব্বুল আমিনের কাছে তৌফিক কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।